সেকেন্ড হ্যান্ড R15 ভার্সন 3 যারা কিনতে চাচ্ছেন তারা কোনোভাবে আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড R15 ভার্সন 3 নিয়ে একটি বিস্তর ধারণা দিব। এর কারণটা হচ্ছে অনেকেই আছেন যারা বর্তমানে R15 ভার্সন 3টা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনেন অথবা ভাবতেছেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন। তাদেরকে আমি বলে দিব যে আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন R15 স্পেশালি, তখন আপনার কি জিনিসগুলো মাথায় রেখে এই বাইকটি কেনা উচিত। কারণ বর্তমানে আপনি R15 যতগুলো মডেল পাবেন সবগুলো কিন্তু সর্বশেষ 2019, 20, 21-এর মডেল। সেই মডেল অনুযায়ী বর্তমানে এই বাইকটা আপনাদের নেওয়া ঠিক হবে কি হবে না, কী রকম মাইলেজ যাবে একটা বাইক যখন আপনি সেকেন্ড হ্যান্ড নেবেন, পাশাপাশি হচ্ছে এটার খরচ কীরকম, মানে মেইনটেনেন্স খরচ কীরকম, সব কিছু কিন্তু আপনাদেরকে জানানো হবে। তো এই বাইকটা আমি মূলত চালিয়েছি 35,000 কিলোমিটার, আর 35,000 কিলোমিটারে আমি নিজে কী এক্সপিরিয়েন্স করছি, পাশাপাশি হচ্ছে নতুনের তুলনায় বর্তমানে এই বাইকে আমি কী চেঞ্জ পাচ্ছি। হ্যাঁ, আমাকে মানে নতুনের মতো তো সার্ভিস দিচ্ছে না। সো সেকেন্ড হ্যান্ড বাইকটা যখন নিব তখন কী জিনিসগুলো আমার মাথায় রেখে এই বাইকটা রাইড করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। সো আপনি যদি ভেবে থাকেন একটা সেকেন্ড হ্যান্ড R15 ভার্সন 3 কিনবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। সো ঠিক আছে, আমি একেবারে শুরু থেকে শুরু করি, সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন। আপনাদের স্পেশাল অনেক বেশি কাজে দিবে যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান। তো আমি শুরুতে যদি এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, যেহেতু একটু আপনার কাছে আসেন আমি একটু আপনাদেরকে দেখাই। R15 এর সবচাইতে বড় ঝামেলা যেটা হচ্ছে এই যে ট্যাঙ্ক প্যাডটা আছে, এই ট্যাঙ্ক প্যাডের যে জোড়াটা, এই জোড়াটা কিন্তু অনেক সময় লুজ হয়ে যায়। আপনি মানে যতই R15 রাইডার দেখবেন 90% টাইমে কিন্তু এই সমস্যাটা হয়। বিশেষ করে ইন্ডিয়ান যে ভার্সনটা, সেই ভার্সনটাতে এই দুই পাশে যে ট্যাঙ্ক প্যাড, যে কোনো একটা ট্যাঙ্ক প্যাড এখানে যে লকটা থাকে সেই লকটা থেকে হালকা একটু আলাদা হয়ে যায় এবং সেটাকে আবার চাপ দিলে ঠিক হয়ে যায়। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখে কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন এই পাশে টাঙ্কি এবং এই পাশে টাঙ্কি দুইটা কিন্তু সেম না। এইটা একটু হার্ড আছে, বাট এইটা কিন্তু একটু লুজ হয়ে গেছে। আবার এটা মাঝে মাঝে দেখা যায় এই দিকটা দিয়ে যদি একটু চাপটা বেশি পড়ে, তাহলে এই যে আপনি একটু এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এই যে চাপটা বেশি পড়লে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একেবারে ফাঁক হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা, এই যে দেখেন ক্লিপগুলো কিন্তু বের হয়ে গেছে। সো এইটা মূলত সেকেন্ড হ্যান্ড বাইক যারাই কিনে R15 সবচাইতে কমন প্রবলেম কিন্তু এই প্রবলেমটা হয়। সো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে আমি বলবো অত আহামরি ভালো না, আবার খারাপও না। এর পাশাপাশি বিল্ড কোয়ালিটিতে আরও কিছু প্রবলেম আছে, যেমন কিছু প্রবলেম আমি আপনাদেরকে একটু শেয়ার না করলেই হয় না। যেমন এই যে ইন্ডিকেটর লাইটটা আপনি একটু লক্ষ্য করেন, এই ইন্ডিকেটর লাইটটা কিন্তু বারবার খুলে যায়। এইটা হচ্ছে R15 এর সবচাইতে বড় একটা ঝামেলা। যে কোনো সময় হচ্ছে ইন্ডিকেটর দেখবেন খুলে নিচে ঝুলে যায়, যদিও এখন এটা শক্তভাবে লাগিয়ে রয়েছে, রিক্সার সাথে বা কিছুর সাথে বাড়ি লাগলেই ঠাস করে খুলে পড়ে যায়। সো এইটা হচ্ছে R15 এর সবচাইতে মেজর একটা প্রবলেম। এই প্রবলেমের পাশেও কিন্তু আরও অনেকগুলো প্রবলেম আছে, যেমন হচ্ছে এই R15 এর চেসিস বুস্ট যেটা থাকে, সেই চেসিস বুস্টটা কিন্তু খুব সহজেই আপনার হচ্ছে মানে নষ্ট হয়ে যায় উঁচা নিচে দিয়ে গেলে। সো তখন কিন্তু আপনাকে চেসিস বুস্টটা মাস্ট বি আপনাকে চেঞ্জ করা লাগবে। আরেকটা প্রবলেম আছে, একটু কাছে আসেন আমি একটু আপনাদেরকে দেখাই। R15 এর এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মাঝে এইখানে চাবি রাখতে কিন্তু এই যে রঙগুলো, সেই রঙগুলো বা কালারগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। পাশাপাশি হচ্ছে এই জায়গার কালারগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। সো এইটা কিন্তু R15 এর খুবই মেজর একটা সমস্যা। এছাড়াও আমি দেখাই বর্তমানে 35,000 কিলো অনুযায়ী বাইকের যেই দাগগুলো, সেই দাগগুলোও কিন্তু এগুলো উঠে যায়। সো একটা বাইক যখন মোটামুটি 30-35,000 কিলো চালানো হয় তখন R15 এর বডির অবস্থা কিন্তু এই রকমটা হয়, আর এই রকমটা খুবই স্বাভাবিক। আরও কিছু প্রবলেম আছে, তার মাঝে হচ্ছে এই যে মিররগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই মিররগুলো হচ্ছে অনেক সময় অটো হয়ে যায় বলতে এই মিররগুলো আপনার অনেক সময় নিচের দিকে অটোমেটিক চলে আসে, অথবা দেখা যায় যে এগুলো অনেক সময় লুজ হয়ে যায়। সো তখন আপনাকে মিররগুলো কিন্তু চেঞ্জ করা লাগতে পারে, যদিও আমি এটা একবার চেঞ্জ করছি আমি মিররগুলো। সো মিররগুলো আমাকে চেঞ্জ করা লাগে। আরও কিছু প্রবলেম আছে, একটু এই যে এই সাইডটায় আসেন আমি আপনাদেরকে দেখাই। এইখানে যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আপনি দেখেন, এই যে দেখছেন এটা কিন্তু অটোমেটিক আমার পিক আপটা ধরে রাখছে। সো এই প্রবলেমটা কিন্তু R15 এর মাঝে খুবই কমন, যার জন্য হচ্ছে আপনি যখন কিনা বাইকটাকে আপনি রাইড করবেন তখন হালকা এটা দিলে দেখা যাবে যে বাইক ঘ্যাঁ করে ধরে থাকবে। এটা কমন R15 এর জন্য, কারণ এই যে এইখানে যে আপনি গুটলি বা যেটাকে হ্যান্ডেল বার বলে, এই হ্যান্ডেল বারটা হচ্ছে একটু ভিতরে চাইপা থাকে, এটাকে বারবার অ্যাডজাস্ট করা লাগে, না হলে হচ্ছে প্রবলেম হয়। সো এই প্রবলেমগুলো হচ্ছে R15 এর জন্য খুবই কমন একটা প্রবলেম। সো এই বিল্ড কোয়ালিটি আমি বলবো যে R15 আপনি একটু আপনাকে দেখতে হবেই, এতটুকু আপনাকে মেনে নিতে হবে যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন। এই প্রবলেমগুলো হচ্ছে আমি ফেস করতেছি। এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে
আরও কিছু প্রবলেমের কথা বলি, তাহলে একটা প্রবলেমের মধ্যে আছে হচ্ছে এটার চেন সেটটা কিন্তু 35,000 কিলোর মাঝে আমাকে একবার চেঞ্জ করা হয়েছে। সো আপনি যখন বাইক নেবেন তখন আপনার চেঞ্জ করা লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। অনেক সময় দেখা যায় 35,000 কিলোর মাঝে অনেকে আপনাকে চেন সেটটা চেঞ্জ করে দিয়ে বলবে যে ভাই এটার বাইকটা কম কিলো চালানো হয়েছে, সেগুলোতে আপনি বিশ্বাস করবেন না, ঠিক আছে। আর এর পাশাপাশি এইখানে নো স্পিন এগুলো সব কিছু ফাইন, এগুলো কোনো রকম কোনো প্রবলেম নেই। এই জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং আছে। সো এই জায়গাটা কিন্তু আপনি যদি রিক্সার সাথে বা কোনো কিছুর সাথে বাড়ি না দেন তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, দ্বিতীয়ত এখন কথা বলবো হচ্ছে বাইকের মাইলেজ নিয়ে। যেহেতু মাইলেজটা অনেক একটা প্রশ্ন থাকে, একটু এদিকে আসেন, আমি আপনাদের একটু মাইলেজটা দেখাই দিচ্ছি বর্তমানে আমার বাইকের। সো এই যে একটু আপনার মিটারের দিকে লক্ষ্য করেন, এই মিটার থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বর্তমানে আমি ভালোই মাইলেজ পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভারেজ কিলো দেখাচ্ছে এখানে 47.5, মানে হচ্ছে প্রতি 1 লিটারে আমি 47 কিলো করে যেতে পারতেছি অনায়াসে। এবং এই বাইকের অর্ডারটা আমি আপনাদেরকে দেখাইনি, এই যে 35,952 কিলো কিন্তু আমি এই বাইকটাকে চালাইছি। সো বুঝতে পারতেছেন অলমোস্ট 36,000 কিলো, এবং 36,000 কিলো অনুযায়ী এটাতে আমি মাইলেজ এখনও ভালো পাচ্ছি। সো আপনারা যারা কিনা R15 নেবেন তারা মাইলেজের কথা কখনো মানে দুশ্চিন্তা করতে হবে না আপনাকে। আপনি সর্বদাই কিন্তু R15 নিলে আপনাদেরকে মাইলেজটা দেখা যায় যে আপনি মানে ভালো পাবেন। আচ্ছা, এইদিকে আসেন, আমি আপনাদেরকে R15-এর আরও কিছু খুঁটিনাটি প্রবলেমের কথা বলতেছি। ভালো দিকগুলো সবাই জানেন, আমি প্রবলেমের কথা বলতেছি। এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই বাটনগুলো কিন্তু অনেক সময় খুলে যায়, অটোমেটিক খুলে হারিয়ে যায়। সো এটা কিন্তু R15-এর অনেক বড় একটা প্রবলেম। হ্যাঁ, আপনি যে কোনো ভার্সনই নেন এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। এখন হচ্ছে আমি R15-এর ইঞ্জিনটা নিয়ে বলবো, যেহেতু ইঞ্জিন এই গাড়ির ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। ইঞ্জিন নিয়ে যদি আমি বলি, ইঞ্জিন নিয়ে আমার কোনো রকম তেমন কোনো কমপ্লেন নেই। ইঞ্জিনটা এটা খুবই ভালো, তবে সাউন্ড একটু নষ্ট হয়ে যায়, যার জন্য আপনাকে বারবার ট্যাপিড রোকার এই জিনিসগুলো কিন্তু আপনাকে বারবার অ্যাডজাস্ট করা লাগতে পারে। সো আমার এই বাইকের মধ্যে অলরেডি একবার রোকার চলে গেছে, আমি রোকার লাগাইছি, 12,000 টাকা লাগছে রোকার লাগাইতে। পাশাপাশি হচ্ছে আমার যে ক্যাম্প, যেটাকে বলে ক্যাম্প না কি বলে, ক্র্যাঙ্ক কি যেন বলে, সো ওই জিনিসটা হচ্ছে এরকম 3 কোণের থেকে আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব। ওই জিনিসটা চেঞ্জ করতে লাগছে 2500 টাকার মতো। সো এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিন থেকে আমার চেঞ্জ করতে হয়েছে। পাশাপাশি হচ্ছে টাইমিং অ্যাডজাস্টার একটা বলে, ওই টাইমিং অ্যাডজাস্টার চেঞ্জ করা লাগছে, টাইমিং চেঞ্জ করা লাগছে, অনেক কিছু কিন্তু চেঞ্জ করা লাগছে শুধুমাত্র এটা সাউন্ড ঠিক করার জন্য। আর এর পাশাপাশি টায়ারগুলো এখনও ভালো আছে, যেহেতু এটা হচ্ছে 35,000 কিলো চলা। সো টায়ার কিন্তু এখনও ফাটে নাই বা টায়ার কিন্তু এখনও নষ্ট হয়নি, এগুলো একেবারে 100% অরিজিনাল টায়ারগুলোই আছে। সো টায়ার ভালো, ABS ভালো, ব্রেকিং ভালো, সব কিছু ভালো। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে, যারা কিনা পিলিয়নে বসে R15-এ তারা কিন্তু মানে যে পেছনেই বসবে সে যদি একটু লম্বা হয় তাহলে সে কিন্তু এইরকম হাইট নিয়ে থাকবে, মানে হচ্ছে তার কাছে মনে হবে সে আকাশে উঠতেছে। পাশাপাশি সে যখন পেছনে ধরবে, মানে এই গ্রিপটাতে যখন ধরবে, তখন কিন্তু মানে বাইকটা যদি আপনি হঠাৎ করে ব্রেক করেন মনে হবে সে আপনার উপরে উঠা পড়তেছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। সো এটা আশা করি যে এই টাইপের স্পোর্টস বাইক চালাইলে এই জিনিসটা খুবই স্বাভাবিক, এটা আপনাকে মেনটেন করে বা এটা বুঝে চালাতে হবে। আরেকটা কমন প্রবলেম আপনাদেরকে বলি, এই জিনিসটা যদি কখনো আপনার হারায় যায়, এটা কিন্তু হারানো খুব ইজি। এটা যদি আপনার হারায় যায়, এটা হচ্ছে এখান থেকে টান দিয়ে অনেকে দেখা যায় খুলে নিয়ে যায়। হ্যাঁ, অনেক সময় চুরি করে অথবা গ্যারেজ থেকে এটা অনেকে নিয়ে যায়। আমার একবার নিয়ে গেছিলো, আমি হচ্ছে পরবর্তীতে বংশাল থেকে এটা আফটার মার্কেট লাগাইছি। সো এই জিনিসটা হচ্ছে অনেকের বাইক থেকে চুরি হয়ে যায়। এটা চুরি হয়ে গেলে কিন্তু অনেক বড় একটা রিস্ক, মানে আপনার বাইকটা দেখতে অনেক বেশি খারাপ লাগবে। আচ্ছা, এছাড়াও হচ্ছে একটু সামনে আসেন, আমি আপনাদেরকে দেখাই। এইখানে যখন হচ্ছে আপনাদের বৃষ্টি হবে, মানে হচ্ছে আপনি যখন বাইকটা চালাবেন, যখন বৃষ্টি পড়বে তখন এই জায়গাটা দিয়ে একটু পানি জমে থাকে। যদিও পানিটা পরবর্তীতে আবার ঝরে যায় বা পড়ে যায়, কিন্তু এই জায়গাটা হচ্ছে একটু পানি জমে থাকে। এইটাও একটা প্রবলেম বলা যায়, অথবা প্রবলেম মানে আসলে প্রবলেম ধরলে প্রবলেম, আর যদি আপনি প্রবলেম মনে না করেন তাহলে এটা কোনোটাই প্রবলেম না, সব কিছুই ঠিক আছে। তবে হ্যাঁ, এই বাইকটা আপনি চাইলে এখনও এই বাজারে আপনি নিতে পারবেন R15। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার কোমরের কথা কিন্তু একটু চিন্তা করে রাখবেন। কারণ আমি যখন বাইকটা চালাই, আমি যদি আপনাদেরকে একটু হাইটটা উঠে দেখাই, আমি যদি এই হাইটটাতে উঠি, আপনি দেখতে পাচ্ছেন। সো এই হাইটে ওঠার পর আমি যদি এই হাইটটাতে বাইকটা চালাই তাহলে কিন্তু অবশ্যই কোমরটাকে আমার এইভাবে ব্যান্ড করে রাখতে হবে। আর যদি আমি এইভাবে কোমর ব্যান্ড না করে যদি এইভাবে চালাই, তাহলে কিন্তু এখানে আমার কোমরের যে ডিস্ক, সেই ডিস্কগুলো কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা চান্স আছে। সো অবশ্যই এইভাবে আপনাকে চালাতে হবে। আর এইভাবে যদি আপনি চালান তখন দেখা যায় অটোমেটিক আপনার এই টাঙ্কির উপর কিন্তু একটা প্রেশার পড়বে, এটা খুবই স্বাভাবিক। আর আপনি যখন কিনা R15টা চালাবেন তখন হচ্ছে আপনি যদি বডি স্ট্রেট রাখেন তাহলে প্রবলেম, আর যদি বডি স্ট্রেট না রাখতে পারেন তাহলে আপনার কোমরে প্রবলেম হবে। তাই আপনি কোমরের কথা চিন্তা করে হলেও আমি বলবো এই বাইকটাকে আপনি আপাতত স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার কোমরে কোনো প্রবলেম নেই, মানে আর কি ইন ফিউচার প্রবলেম হবে না, এটা তো বলা যায় না, যে কারোই হতে পারে। যদি আপনি মনে করেন আপনার কোমরে কোনো রকম প্রবলেম হবে না, তাহলে আপনি চাইলে এটা নিতে পারেন, অথবা এর বদলে আপনি MT-15 যেটা আছে নেকেড ভার্সন, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। মানে সেম বাইক, এটা যেটা MT-15 সেম কথা সবাই জানেন। সো MT-15টা কিন্তু একটা নেকেড বাইক, তবে MT-15 একটা মেন প্রবলেম হচ্ছে
এটার পেছনে কিন্তু ABS নাই, যদিও বর্তমান BS7 এর মধ্যে ABS আছে। তবে দাম অনুযায়ী চিন্তা করি এখন, হ্যাঁ এখন হচ্ছে সর্বশেষ কথা আমি আপনাদেরকে দাম অনুযায়ী বলি। দাম অনুযায়ী এই R15 V3 এটা বর্তমান সেকেন্ড হ্যান্ড মার্কেটে কীরকম দামে পাওয়া যাচ্ছে, এভারেজ দেখা যায় এই বাইকটা আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি এই ব্ল্যাক কালারগুলো খুঁজেন, এগুলোর চাহিদা অনেক বেশি, তাহলে আপনাকে সর্বনিম্ন 3,20,000 টাকা, সর্বোচ্চ 3,60,000 টাকা এই রেঞ্জের মধ্যে আপনি পাবেন। তবে 3,20,000 থেকে 3,60,000 টাকায় আমি যদি আপনাদেরকে বলি, মার্কেটে আরও অনেক বাইক আছে, নতুন বাইক, আপনি চাইলে সেই বাইকগুলো নিতে পারেন। আপনি অনায়াসে 2-3 বছর সেই বাইকগুলো আপনি খুব আরামসে চালাতে পারবেন। বাট এই বাইকটা যদি আপনি বর্তমান সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে নেন, আপনার 2 দিন পর পর বিভিন্ন রকম খরচ করা লাগতে পারে, যেমন আপনার চেন সেট চলে যেতে পারে, আপনার ইঞ্জিনে কাজ করানো লাগতে পারে, বা এরকম আরও হাবিজাবি অনেক প্রবলেম কিন্তু আপনার বাইকের মধ্যে দেখা দিতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বাজেটে এখন আপনি চাইলে বাইকটা স্কিপ করতে পারেন, আপনার নেওয়ার তেমন কোনো দরকার নেই। তবে হ্যাঁ, 3 লাখের নিচে যদি পান, ফ্রেশ কন্ডিশনে গাড়ি পান, যেমন 2.5 লাখ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকায়, তাহলে আমি বলবো এটা আপনাদের জন্য বেস্ট ডিল। কারণ হচ্ছে আপনাদের একটা বাইক কেনার পর, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর 10 থেকে 15,000 টাকা আপনাদেরকে হাতের মধ্যে সার্ভিসিং খরচ ধরে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি এই বাইকটা চালায় মজা পাবেন। আর কিছু কথা আমি বলে নিই, আপনি যখন R15 কিনবেন তখন কিন্তু অবশ্যই ভালো একজন মিস্ত্রিদের চেক করাবেন, ইঞ্জিনের সাউন্ড চেক করাবেন, পাশাপাশি হচ্ছে বাইকের RPM মিটার থেকে শুরু করে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, এভারেজ মাইলেজ সব কিছু চেক করে তারপর কিন্তু আপনি বাইকটা কিনবেন। কারণ এত দাম দিয়ে একটা বাইক কিনতেছেন, আপনি যদি অল্প টাকার মধ্যে কিনতেন তাহলে একটা কথা ছিল। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে। সো এই টাইপের বাইক যারা কিনবেন তাদেরকে আমি যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনি বাইকটা কিনবেন। আর এছাড়াও আরও টুকিটাকি আরও অনেক প্রবলেম আছে, আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।